ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। কেমন আছো তোমরা সবাই? পড়াশুনো করছো তো? তোমাদের যে ফ্রি মক টেস্ট হয়েছিল মেন্টাল হেলথ নার্সিং এর উপরে, তার হাফ কোশ্চেনের সলিউশন আমি লাস্ট উইকে দিয়েছিলাম, আর বাকি হাফ সলিউশন নিয়ে আমি আজকে চলে এসেছি। চলো তবে শুরু করা যাক। তাহলে আজকের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে? কোশ্চেন নাম্বার 51। When patient is taking haloperidol, what should the nurse teach the client to avoid while taking this medication? তাহলে যখন একটা পেশেন্ট হ্যালোপেরিডল নিচ্ছে তখন নার্স পেশেন্টকে কি অ্যাডভাইস দেবে? ঠিক আছে। ড্রাইভিং এট নাইট, স্টেইং ইন দ্য সান, ইনজেস্টিং এজেড চিজ, টেকিং মেডিসিন কন্টেনিং অ্যাসপিরিন। তাহলে ক্লায়েন্টকে কোন জিনিসটা নিতে অ্যাভয়েড করা হবে বা কোনটা অ্যাভয়েড করতে বলা হবে যখন এই মেডিসিনটা পেশেন্ট নিচ্ছে? তাহলে দেখো, যদি হ্যালোপেরিডল নেয় পেশেন্ট তাহলে তার একটা স্লিপিং টেন্ডেন্সি আসবে, স্লিপ মেডিকেশন যেহেতু। তাহলে ড্রাইভিং এর নাইটটা অ্যান্সার হতে পারে। স্টেইং ইন দ্য সান, স্টেইং ইন দ্য সান ইন দ্য সেন্স যদি তার মানে সানের সাথে হাইপার সেন্সিটিভিটি থাকে বা তোমার সানলাইটে যদি মানে মাথা ঘুরিয়ে যাওয়া বা ওই রকমের টেন্ডেন্সি থাকে তাহলে স্টেইং ইন দ্য সান হতে পারে, কিন্তু মোস্ট প্রবাবল হচ্ছে যে তোমার ড্রাইভিং এর নাইটে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। ইনজেস্টিং এজেড চিজের সাথে আমার মাও যেটা মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর, একটু আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম। তো সেটাতে তোমার এজেড চিজ খেতে আমরা বারণ করি, আর টেকিং মেডিসিন কন্টেনিং অ্যাসপিরিনের সাথে আমার হ্যালোপেরিডলের কোনো রিলেশন নেই। তাহলে এখানটা অ্যান্সার কি হচ্ছে? অপশন এ, ড্রাইভিং এট নাইট। নেক্সট কি আছে? For which clinical indication should a nurse observe a child suspected of being autistic? তাহলে একটা বাচ্চা অটিস্টিক, সেটা বাচ্চার কোন বিহেভিয়ার দেখে নার্স একটা মানে সাসপেক্ট করতে পারে? ল্যাক অফ আই কন্টাক্ট, ক্রাইং ফর অ্যাটেনশন, ক্যাটাটোনিক লাইক রিজিডিটি, এনগেজিং ইন প্যারালাল প্লে। তাহলে অটিস্টিক চাইল্ডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? অটিস্টিক চাইল্ডরা হচ্ছে যে নিজের মতো থাকতে পছন্দ করে এবং একটা কারোর সাথে ইন্টারাকশন অতটা পছন্দ নয়। নিজের মতো করে কাজ করে। তুমি কথা তার সাথে বলতে চাইলেও সে তোমার সাথে অতটা ভালো ইন্টারাকশন করবে না। তো এখানে যে অপশনগুলো রয়েছে সেখানে অটিস্টিক চাইল্ডের ক্ষেত্রে ল্যাক অফ আই কন্ট্যাক্ট আমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন এ। নেক্সট, হোয়াট ইজ দ্য কন্ডিশন ইন হুইচ চিলড্রেন ইজ পুলিং আউট হেয়ার? তাহলে পুলিং আউট অফ হেয়ার এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলি ট্রাইকোটিলোমেনিয়া। অ্যান্সার অপশন এ। আচ্ছা, অ্যাক্রোফোবিয়া, পিকা এগুলো অলরেডি ডিসকাস করা হয়েছে। জুভেনাইল ডেলিকুয়েন্সি, জুভেনাইল ডেলিকুয়েন্সি মানে যখন কোনো একটা ক্রিমিনাল অ্যাক্ট বা একটা অ্যাক্ট যেটা 18 বছরের নিচের বাচ্চারা করছে, যেটাকে কিনা লিগাল অ্যাকশন নেওয়া যায় বা মানে কোনো বড় পার্সন করলে যার প্রিজন বা জেল হতে পারে, সেটাই যদি কোনো বাচ্চা করে তাহলে তাকে কারেকশন হোমে পাঠানো হয়। তাহলে সেই রকম যখন কোনো ইললিগাল অ্যাক্ট করছে কোনো বাচ্চা 18 বছরের নিচে, তখন তাকে জুভেনাইল ডেলিকুয়েন্সি বলা হয়। আচ্ছা, এরপরেই রয়েছে টরেট ইজ আ ডিসঅর্ডার অফ। টরেটটা কি? টরেটটা কিরকম ডিসঅর্ডার? অ্যাটেনশন ডেফিসিট, টিক্স, অটিজম আর মেন্টাল রিটার্ডেশন। এখানে অ্যান্সার কি হবে? টরেট হচ্ছে যে আমার একটা টিক্স ডিসঅর্ডার। টিক্স ডিসঅর্ডার মানে টিক্স ডিসঅর্ডারের মধ্যে কি পড়ে বলো তো? একটা মুভমেন্টের ডিসঅর্ডার বলতে পারো তোমরা। টিক্সের মধ্যে তোমার ভোকাল টিক্স পড়ে, তারপরে তোমার মোটর টিক্স পড়ে। তো টরেট সিনড্রোমটা তোমার মেনলি মানে মোটর টিক্সের মধ্যে পড়ে, যেখানে একটা রিপিটেটিভ মুভমেন্ট করতে থাকে বা কোনো আনওয়ান্টেড সাউন্ড করতে থাকে। তো টরেটটা হচ্ছে তোমার একটা টিক ডিসঅর্ডার। নেক্সট কি রয়েছে? A delirious client sees a design on the wallpaper and perceives it as an animal. তাহলে কি হয়েছে? একটা ওয়ালপেপার দেখেছে এবং সেটাকে একটা অ্যানিমেল হিসেবে পারসিভ করছে। What should the nurse communicate what the client perceived at the change of shift report? তাহলে একজন ক্লায়েন্ট, ডিলিরিয়াস ক্লায়েন্ট কি করেছে? ওয়ালের একটা মানে একটা ওয়ালপেপারকে দেখে অ্যানিমেল পারসিভ করছে, সেটাকে নার্স কি বলবে? ডিলিউশন বলবে, হ্যালুসিনেশন বলবে, ইলিউশন বলবে, নাকি অ্যান আইডিয়া অফ রেফারেন্স বলবে? কি বলবে বলো তো? এখানটায় কিন্তু আমার যেটা মানে অবজেক্ট বা যেটাকে আমরা বলছি যে অবজেক্টই বলি, যে অবজেক্ট প্রেজেন্ট রয়েছে এবং সেটার আমরা ইন্টারপ্রেট করছি। অবজেক্ট প্রেজেন্ট রয়েছে, সেটার মিস ইন্টারপ্রেট যখন হয় তখন সেটাকে আমরা বলি ইলিউশন। যদি কোনো অবজেক্ট প্রেজেন্ট না থাকে তাহলে সেটাকে আমরা হ্যালুসিনেশন বলি। যেহেতু এখানে অবজেক্ট প্রেজেন্ট রয়েছে এবং সেটাকে সে পারসিভ করছে অ্যানিমেল হিসেবে, তাহলে এটা হয়ে যাবে আমার একটা ইলিউশন। ঠিক আছে। নেক্সট কি রয়েছে? অটিস্টিক চাইল্ড ল্যাঙ্গুয়েজ রিজেম্বলস। তাহলে অটিস্টিক চাইল্ডের ক্ষেত্রে অটিস্টিক চাইল্ড কিরকম ভাবে কথা বলে, কি থাকে তার মধ্যে?
স্টাটারিং থাকে, কনফাবুলেশন থাকে, নিওলজিজম থাকে, নাকি ইকোলেলিয়া থাকে? তাহলে দেখো অটিস্টিক চাইল্ডদের ক্ষেত্রে বাচ্চারা এমনিতেই খুব একটা বেশি কথা বলে না, মানে স্পিচ প্রোডাকশন বা স্পিচ তৈরি করা, মানে বাচ্চারা যেমন কথা বলতে শেখা যেটা, সেটা অটিস্টিক চাইল্ডদের ক্ষেত্রে এমনিতেই খুব দেরি করে হয়। আর অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, একই কথা তারা বারবার বলতে থাকে। তাহলে অটিস্টিক চাইল্ডের ল্যাঙ্গুয়েজ হবে আমার ইকোলেলিয়া। অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট কি রয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যাডভার্স এফেক্ট রেজাল্টিং ফ্রম দ্য ক্রনিক ইউজ অফ অ্যান্টিসাইকোটিক্স? তাহলে ক্রনিক ইউজ অফ অ্যান্টিসাইকোটিক্স এর ফলে কোন অ্যাডভার্স এফেক্ট দেখা যায়? পার্কিনসন্স ডিজিজ, অ্যাকাথিসিয়া, টার্ডিভ ডিসকাইনেসিয়া, আর নিউরোলজিক ম্যালিগন্যান্ট সিন্ড্রোম বা নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিন্ড্রোম। তাহলে দেখো অ্যান্টিসাইকোটিক্স এর যে সাইড এফেক্টস রয়েছে, মানে এক্সট্রা পিরামিডাল সিমটমস হিসেবে আমরা যেটাকে জানি, সেখানে কিন্তু এই সবগুলোই দেখা যায়। পার্কিনসন ডিজিজ, অ্যাকাথিসিয়া, টার্ডিভ ডিসকাইনেসিয়া, নিউরোলজিক ম্যালিগন্যান্ট সিন্ড্রোম, এই সবগুলোই কিন্তু দেখা যায়। কিন্তু যদি তুমি বলো যে অ্যাডভার্স এফেক্ট যেটা তোমার ক্রনিক ইউজ অফ অ্যান্টিসাইকোটিক্স কি হয়, তাহলে সেখানটায় তোমার অ্যান্সার হবে টার্ডিভ ডিসকাইনেসিয়া। ঠিক আছে, এটা তোমার একটা লং টার্ম ইউজের ফলে সাইড এফেক্ট দেখা যায়। এখানে অ্যান্সার হবে অপশন সি। নেক্সট রয়েছে কি, ক্লেপ্টোমেনিয়া। ক্লেপ্টোমেনিয়া মানে কি? ক্লেপ্টোমেনিয়া মানে হচ্ছে যে কি কি অপশন রয়েছে দেখো, ইরেজিস্টেবল ডিজায়ার টু সেট ফায়ার, অর্থাৎ আগুন ধরিয়ে দিচ্ছে। ইরেজিস্টেবল ডিজায়ার টু স্টিল থিংস, অর্থাৎ জিনিসপত্র চুরি করা। কম্পালসিভ হেয়ার পুলিং, হেয়ার পুলিংটাকে আমরা অলরেডি বললাম ট্রাইকোটিলোমেনিয়া। আর প্যাথোলজিক্যাল গ্যাম্বলিং। তাহলে ক্লেপ্টোমেনিয়া মানে কি হয়? ক্লেপ্টোমেনিয়া হচ্ছে ইরেজিস্টেবল ডিজায়ার টু স্টিল থিংস, অর্থাৎ জিনিসপত্র চুরি করছে। নেক্সট কি রয়েছে, during an assessment interview, the client relates experiencing overwhelming, irresistible attacks of sleep. তাহলে একটা ইন্টারভিউ হচ্ছে, সেখানটায় ক্লায়েন্ট কি করছে? ঘুমিয়ে পড়ছে। ইরেজিস্টেবল অ্যাটাক অফ স্লিপ মানে স্লিপ অ্যাটাক আসছে, মানে ইন্টারভিউ দিতে দিতে মানে ক্লায়েন্ট কি হচ্ছে? ঘুমিয়ে পড়ছে। হুইচ স্লিপ ডিসঅর্ডার ডাজ দ্য নার্স কনক্লুড দ্য ক্লায়েন্ট ইজ এক্সপিরিয়েন্সিং? তাহলে এখানে কি স্লিপ ডিসঅর্ডারটা কনক্লুড করতে পারে নার্স যে পেশেন্টের হচ্ছে? ইনসমনিয়া, নার্কোলেপসি, স্লিপ টেরার, আর স্লিপ অ্যাপনিয়া। ইনসোমনিয়া মানে আমরা কি জানি? ইনসোমনিয়া মানে হচ্ছে ঘুম না হওয়া। নার্কোলেপসি মানে আমরা কি জানি? নার্কোলেপসি হচ্ছে এক্সেসিভ স্লিপিনেস, যেটা আমার এখানে কোশ্চেনে রয়েছে। তাহলে এটা হবে আমার অ্যান্সার নার্কোলেপসি। স্লিপ টেরার মানে ঘুমের মধ্যে কোনো ভয়ানক স্বপ্ন দেখা বা জেগে যাওয়া। আর স্লিপ অ্যাপনিয়া মানে হচ্ছে ঘুমের মধ্যে যদি শ্বাস বন্ধ হয়ে যায়। অ্যাপনিয়া বলতে আমরা যেটা জানি সিজেশন অফ ব্রিদিং। তাহলে ঘুমের মধ্যে যদি সিজেশন অফ ব্রিদিং হয়, তাহলে সেটাকে আমরা স্লিপ অ্যাপনিয়া বলছি। Next, which of the following is a characteristics of an adolescent with bulimia nervosa? তাহলে bulimia nervosa characteristics কি? A positive body image, a positive self concept, excessive stained teeth, আর previous history of gastritis. তাহলে দেখো বুলিমিয়া নার্ভোসাতে পেশেন্ট কি করছে? পেশেন্ট কিন্তু বিঞ্জ ইটিং করছে এবং তার সাথে সাথে পার্জিং করছে বা ইনডিউস ভমিটিং করছে। তাহলে পজিটিভ বডি ইমেজ বা পজিটিভ সেলফ কনসেপ্ট এটা কিন্তু থাকবে না। কিন্তু যেহেতু এক্সেসিভ ভমিটিং বা ফ্রিকোয়েন্ট ভমিটিং হয়, সেই কারণে এক্সেসিভ স্টেইন টিথ এই জিনিসটা দেখা যায়। আর প্রিভিয়াস হিস্ট্রি অফ গ্যাস্ট্রাইটিসটা থাকে না। ঠিক আছে, নেক্সট কি বলছে, অটিস্টিক চাইল্ড গিভস বেস্ট রেসপন্স টু? তাহলে অটিস্টিক চাইল্ডের বেস্ট রেসপন্স কোথায় হবে? লার্জ গ্রুপ অ্যাক্টিভিটি, লাউড চিয়ারফুল মিউজিক, স্মল গ্রুপ অ্যাক্টিভিটিস, আর দেয়ার ওন সেলফ স্টিমুলেটিং অ্যাক্ট। তাহলে দেখো অটিস্টিক চাইল্ডদের ক্ষেত্রে বললাম, যারা কিন্তু নিজের মতো করে থাকতে পছন্দ করে, খুব একটা বেশি কমিউনিকেশন করে না, বা তুমি পাশে বসে থাকলেও তোমার সাথে সে কথাও বলবে না, আই কন্ট্যাক্টও করবে না, বা কমিউনিকেটও করছে না। তাহলে অটিস্টিক চাইল্ডদের ক্ষেত্রে কোন এনভায়রনমেন্টটা বেস্ট হবে, যাতে কিনা সে ইন্টারাক্ট করবে বা তার ইমপ্রুভমেন্ট হবে? লার্জ গ্রুপ অ্যাক্টিভিটিতে তো হবে না, কোনো রকম গ্রুপ অ্যাক্টিভিটিতেই হবে না, কারণ ওয়ান টু ওয়ান ইন্টারাকশনেই তাকে দিয়ে খুব একটা ভালো কথা বলানো যায় না। তাহলে সেখানটায় লার্জ গ্রুপ অ্যাক্টিভিটি বা স্মল গ্রুপ অ্যাক্টিভিটি হবে না। লাউড চেয়ারফুল মিউজিকটা কোনো আমার কি বলে থেরাপি নয়, কিন্তু দেয়ার ওন সেলফ স্টিমুলেটিং অ্যাক্ট এটাই হচ্ছে যে একমাত্র অটিস্টিক চাইল্ডকে একটুখানি অ্যাক্টিভ করতে পারে। তাহলে এখানে অ্যান্সার হবে দেয়ার ওন সেলফ স্টিমুলেটিং অ্যাক্ট। নেক্সট কি রয়েছে, থেরাপিউটিক সিরাম লিথিয়াম লেভেল। থেরাপিউটিক সিরাম লিথিয়াম লেভেল তোমাদের নিশ্চয়ই মুখস্থ রয়েছে। এখানে অ্যান্সার কি হবে? 0.8 থেকে 1.2 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কি রয়েছে, টেম্পোরারি লস অফ মাসেল টোন অ্যান্ড উইকনেস প্রেসিপিটেড বাই আ ভ্যারাইটি অফ ইমোশনাল স্টেট ইজ কল্ড? তাহলে টেম্পোরারি লস অফ মাসেল টোন হচ্ছে আর উইকনেস হচ্ছে, কেন হচ্ছে? ভ্যারাইটি অফ ইমোশনাল স্ট্রেস, এটা স্ট্রেস হবে।
তাহলে টেম্পোরারি লস অফ মাসেল টোন হচ্ছে এবং কি হচ্ছে উইকনেস হচ্ছে। কেন হচ্ছে তার সেটাকে কি বলছে? ইমোশনাল স্ট্রেসের কারণে যদি হয়, ক্যাটাপ্লেক্সি, ক্যাথারসিস, কম্পালশন, কনফাবুলেশন। তাহলে এখানটা অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ক্যাটাপ্লেক্সি, যেখানে মাসেল টোন লস হয়। নেক্সট কি বলছে? আ ফলস মেমোরি দ্যাট আ পেশেন্ট বিলিভস টু বি ট্রু ইজ। তাহলে একটা ফলস মেমোরি যেটাকে পেশেন্ট মনে করছে এটা সত্যি, সেটা কি? কনফাবুলেশন, ক্যাটাপ্লেক্সি, ফিউজ, আর হচ্ছে অ্যানার্জিয়া। এখানে অ্যান্সার কি হবে? কনফাবুলেশন। ফলস মেমোরি যেটাকে মানে মেমোরির গ্যাপ, মানে ধরো তুমি পেশেন্টকে কিছু একটা জিজ্ঞেস করলে, পেশেন্ট বলছে, বলতে বলতে কিছু কিছু গ্যাপ তার যেটা রয়ে যাচ্ছে সেটা সে নিজের মতো করে ফিল আপ করছে, এবং এই ফিল আপটাকে সে সত্যি বলেই মনে করছে। মানে বানিয়ে বানিয়ে আমরা কথা বলি, গল্প বলি যখন, কিছুটা আমরা হয়তো বানিয়ে বানিয়ে বলছি, কিন্তু এই পেশেন্টরা কিন্তু যেটা মাঝখানে অ্যাড করছে বানিয়ে বানিয়ে, সেটা কিন্তু সে এটা ভেবে অ্যাড করছে না যে আমি মিথ্যে কথা বলছি বা বানিয়ে বানিয়ে বলছি, সে এটা সত্যি ভেবেই বলছে। তাহলে এটাকে আমরা কনফাবুলেশন বলি। নেক্সট কি রয়েছে? হোয়াট ইজ দ্য টোটাল স্কোর অফ MMSE? MMSE টা কি? মিনি মেন্টাল স্টেটাস এক্সামিনেশন। মেন্টাল স্টেটাস এক্সামিনেশন যেটা হয় সেটা হয় 100 মার্কসের। মিনি মেন্টাল স্টেটাস এক্সামিনেশন যেটা হয় সেটা হয় 30 মার্কসের। ঠিক আছে, তাহলে এখানটা অ্যান্সার হবে অপশন বি, 30। ইনসাইট ইজ প্রেজেন্ট ইন অল এক্সেপ্ট। তাহলে ইনসাইট কোথায় প্রেজেন্ট থাকে? নিউরোসিস, ওসিডি, ফোবিয়া, সাইকোসিস। ইনসাইট তাহলে কোথায় প্রেজেন্ট থাকে বলো? এখানে দেখো নিউরোসিস বলছে, ওসিডি বলছে, ফোবিয়া বলছে, এই সবগুলোই তো নিউরোসিসের মধ্যেই পড়ে। তাহলে ইনসাইট প্রেজেন্ট থাকবে নিউরোসিস, ওসিডি, ফোবিয়া, এই সবগুলোতেই ইনসাইট প্রেজেন্ট থাকবে। কোথায় থাকবে না? থাকবে না তোমার সাইকোসিসে। তাহলে ইনসাইট ইজ প্রেজেন্ট ইন অল এক্সেপ্ট, তাহলে এক্সেপ্টে কি অ্যান্সার হবে? অ্যান্সার হবে অপশন ডি, সাইকোসিস। ঠিক আছে, নেক্সট। দ্য ইন্ডিয়ান মেন্টাল হেলথ অ্যাক্ট ওয়াজ পাসড ইন দ্য ইয়ার। তাহলে ইন্ডিয়ান মেন্টাল হেলথ অ্যাক্ট কবে পাস হয়েছিল? পাস হয়েছিল কবে? 1987। এটাও মুখস্থ রাখার মতো একটা কোশ্চেন। ঠিক আছে, নেক্সট। A client with DM diabetes mellitus is able to discuss in detail the DM process while eating a piece of cake. তাহলে একটা ডিএম এর পেশেন্ট কেক খাচ্ছে, তার সাথে সাথে সে ডিএম এর প্রসেস বলছে ডিটেলে। হোয়াট ডিফেন্স মেকানিজম ডাজ দ্য নার্স আইডেন্টিফাই ওয়েন ইভালুয়েটিং দিস বিহেভিয়ার? তাহলে এটা কি রকমের বিহেভিয়ার বলে নার্স এটাকে এক্সপ্লেন করবে, মানে এটা কি ডিফেন্স মেকানিজম পেশেন্ট কাজে লাগাচ্ছে? প্রজেকশন, ডিসোসিয়েশন, ডিসপ্লেসমেন্ট আর ইন্টেলেকচুয়ালাইজেশন। তাহলে প্রজেকশন ডিফেন্স মেকানিজম আমি অলরেডি বলেছি তোমাদেরকে। ডিসোসিয়েশন এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে এটা পড়ে না। ইন্টেলেকচুয়ালাইজেশন মানে ইন্টেলেকচুয়াল যে ডিফেন্স মেকানিজম রয়েছে, সেখানে কি করে পেশেন্ট কোনো একটা, এটা ধরো এই যে ডিএম হয়েছে, সে জানে তার ডায়াবেটিস মেলিটাস হয়েছে, সে জানে মিষ্টি খাওয়াটা ঠিক নয়, কিন্তু সে মিষ্টি খাচ্ছে এবং তার সাথে সাথে সে এটা এক্সপ্লেন করে দিচ্ছে যে দেখো একটা মিষ্টি খেলে কিন্তু কিছু হয় না। ঠিক আছে, তো সে তার ইন্টেলেক্টকে কাজে লাগাচ্ছে, লাগিয়ে তোমাকে একটা এক্সপ্লেনেশন দিচ্ছে। তো এটাকে আমরা বলছি ইন্টেলেকচুয়ালাইজেশন। এখানে অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট, অন হুইচ প্রিন্সিপাল ইজ জিন প্যাজেটস থিওরি বেসড? তাহলে জিন প্যাজেটের থিওরিটা কিসের উপর বেস করে হয়েছে? সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট, সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট, নাকি কগনিটিভ ডেভেলপমেন্ট? তাহলে জিন প্যাজেটের যেটা থিওরি রয়েছে সেটা হচ্ছে যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। The expression or display of angry behavior by verbal conversation or physical assault or both is called। তাহলে যদি হচ্ছে যে তোমার একটা অ্যাংরি বিহেভিয়ার বাই ভার্বাল কনভারসেশন অর ফিজিক্যাল অ্যাসল্ট অর বোথ ইজ কল্ড, এটাকে কি বলবো তাহলে? রিপ্রেশন, রিটার্ন, অ্যাগ্রেশন আর নান। তাহলে দেখো তোমার যেটা রাগ বা অ্যাংরি বিহেভিয়ারটা তুমি যখন এক্সপ্রেস করছো, তখন সেটাকে আমরা কি বলি? অ্যাগ্রেশন বলি। এখানে অ্যান্সার অপশন সি। নেক্সট, দ্য মোস্ট কমন টাইপ অফ ডিমেনশিয়া। তাহলে সব থেকে বেশি ডিমেনশিয়া কোনটা হচ্ছে? পিক্স ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ, অ্যালজাইমার্স ডিজিজ আর পিক্স ডিজিজ। আমরা পড়েছি ডিমেনশিয়া যেটা মোস্ট কমন টাইপ, যেটা সব থেকে বেশি দেখা যায়, সেটা হচ্ছে অ্যালজাইমার ডিজিজ। এখানে অ্যান্সার হবে অপশন সি। নেক্সট, গিভ দ্য কারেক্ট অর্ডার অফ 5 স্টেজেস অফ ডাইং প্রসেস। এখানে ডাইং প্রসেস বলেছে, এটা তুমি গ্রিফের প্রসেসও বলতে পারো বা কোনো কিছু লস সেটাও বলতে পারো। তো সেটা স্টেজ আমরা অলরেডি পড়েছি, এটা হচ্ছে যে ডাবডা, ডিএবিডিএ। তাহলে এখানে কি হবে দেখো? ডিনায়াল, অ্যাঙ্গার, বার্গেনিং, ডিপ্রেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। এটা কোথায় রয়েছে? ডিনায়াল, অ্যাঙ্গার, বার্গেনিং, ডিপ্রেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। অ্যান্সার অপশন ডি। নেক্সট কি রয়েছে?
হুইচ অফ দ্য ফলোয়িং বিহেভিয়ারাল থেরাপি ইজ এফেক্টিভ ইন ট্রিটিং পেশেন্টস উইথ ওসিডি? তাহলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের যে সমস্ত পেশেন্ট রয়েছে, যাদের অবসেশন আসছে অর্থাৎ থট আসছে এবং কম্পালশন করছে অর্থাৎ অ্যাক্ট করছে, এই অবসেশন এবং কম্পালশনকে যদি ট্রিটমেন্ট করতে হয় তাহলে আমাদেরকে কিছু বিহেভিয়ার থেরাপি দিতে হয়। তাহলে এই বিহেভিয়ার থেরাপিগুলোর মধ্যে কোনটা সব থেকে বেশি এফেক্টিভ? এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন, অর্থাৎ তুমি কি করবে, পেশেন্টকে এক্সপোজ করে দেবে তার থ্রেটের ওপর, কিন্তু তাকে রেসপন্স করতে দেবে না। ঠিক আছে। অ্যাভার্সন থেরাপিটা কি? অ্যাভার্সন থেরাপিতে কি করি আমরা, যে একটা মানে যখন হচ্ছে যে কোনো একটা বিহেভিয়ারকে আমরা বাদ দিতে চাইছি, তখন সেই বিহেভিয়ারের সাথে এমন একটা পেনফুল জুড়ে দিই, মানে পেনফুল কিছু একটা রেসপন্স জুড়ে দিই, যাতে কিনা ওই অ্যাকশনটা যদি সে করে সেখানে তাকে মানে পেইনফুল একটা কিছু তাকে সহ্য করতে হবে। যেমন আমরা ডিসেনসিটাইজেশন থেরাপি বা মানে অ্যাভার্সন থেরাপির মধ্যে আমরা যে বলো ওটা কি ছিল অ্যালকোহলের ক্ষেত্রে, ডাইসালফিরাম থেরাপি। ঠিক আছে। আচ্ছা, সাইকোডাইনামিক থেরাপি যেটা তোমার ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপির মধ্যে পড়ে, আর কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এটা নয়। তো আমাদের ওসিটির ক্ষেত্রে সব থেকে বেশি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন। অর্থাৎ ধরো একজনের বারবার এটাই থট আসছে বা অবসেশন আসছে যে আমার হাতটা নোংরা, তাহলে পেশেন্ট যখনই বলছে যে তার হাতটা নোংরা, বা তুমি তাকে হয়তো হাতটা নোংরা করেই দিয়েছো কিন্তু তাকে রেসপন্স করতে দিচ্ছ না, অর্থাৎ তুমি তাকে হাত ধুতে যেতে দিচ্ছ না বা হাত ধোয়ার জলটা তুমি বন্ধ করে দিয়েছো, তাহলে তখন কি হচ্ছে, সে হাতটা ধুতে পারছে না এবং ওইভাবেই অনেকটা সময় তাকে থাকতে হচ্ছে। এবং এইভাবে যখন বারবার সে প্র্যাকটিস করছে, তখন সেই অবসেশনটা যখন তার আসছে যে আমাকে আমার হাতটা নোংরা, আমাকে হাত ধুতে হবে, তখন সে সেটাকে কন্ট্রোল করতে পারছে। ঠিক আছে। তাহলে এখানে অবসেশন ওসিডি ট্রিটমেন্টের জন্য বেস্ট ওয়ে হচ্ছে এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন। নেক্সট কি রয়েছে? An 11 years boy is restless and hardly ever sits on his seat and roams around the hall and whole of the class has difficulty to concentrate. The boy has, তাহলে একটা বাচ্চা ছেলে 11 বছর বয়স, যে রেস্টলেস, নিজের সিটে বসে না, চারিদিকে দৌড়ে বেড়ায়, ঘুরে বেড়ায় ক্লাসের মধ্যে এবং কোনোভাবেই তাকে কনসেন্ট্রেট করানো যায় না। তাহলে বাচ্চাটার কি হয়েছে? ডিপ্রেশন, এডিএইচডি, কনভার্সনাল সিজোফ্রেনিয়া। বুঝতেই পারছো এটা এডিএইচডি অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অপশন বি। Okay, next. A 16 years old boy has mental age 9 years. He has, তাহলে 9 বছরের একটা বাচ্চা, সরি 16 বছরের একটা বাচ্চা, তার মেন্টাল এজ 9 ইয়ার্স, তার মাইল্ড এমআর, মডারেট এমআর, সিভিয়ার এমআর আর প্রোফাউন্ড এমআর। তাহলে কিভাবে বের করবো আমরা? প্রথমে তাহলে আমাকে আইকিউ বের করতে হবে। আইকিউ জানলে তারপরেই আমরা মেন্টাল রিটার্ডেশনের ক্লাসিফিকেশনের মধ্যে তাকে ফেলতে পারবো। তাহলে আইকিউর ফর্মুলাটা কি ছিল? মেন্টাল এজ 9 ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ কত? ক্রোনোলজিক্যাল এজ 16 ইন্টু কত? 100। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেট করি এটা কত হবে? প্রথমে একটু ছোট করে নিই 4 দিয়ে, হয়ে গেল। তাহলে 25 ইন্টু 9 ডিভাইডেড বাই 4, 225 ডিভাইডেড বাই 4 যদি হয়, এটা কত হবে ক্যালকুলেট করলে? তাই তো, তাহলে 56 পয়েন্ট সামথিং হচ্ছে। তাহলে 56 পয়েন্ট সামথিং যদি হয়, যদি আমি 56ই ধরে থাকি, তাহলে 56 হলে আইকিউ কত হবে? 56 যদি আইকিউ হয়, তাহলে সেটা কোন মেন্টাল রিটার্ডেশনের মধ্যে পড়বে? বলো কোনটা হবে? 56 আইকিউ যেটা হয়, 50 থেকে 70 অব্দি আইকিউ যেটা হয়, সেটা মাইল্ড মেন্টাল রিটার্ডেশনের মধ্যে পড়ে। তাহলে এখানটা অ্যান্সার কি হবে? অপশন এ, মাইল্ড মেন্টাল রিটার্ডেশন। ঠিক আছে। নেক্সট, putting a bitter substance on the nails of kids who used to bite is an example of which of the following therapy? তাহলে বাচ্চা যে হচ্ছে যে দাঁত কামড়ায় বা নখ কামড়ায়, তার নখের মধ্যে বা আঙুলের মধ্যে আমরা কি করছি? একটা বিটার সাবস্টেন্স দিয়ে দিচ্ছি। তাহলে এটা আমার কি ধরনের থেরাপির মধ্যে পড়ছে? ফ্লাডিং, সিস্টেমিক ডিসেনসিটাইজেশন, হিপনোসিস আর অ্যাভার্সন থেরাপি। বুঝতেই পারছো, অলরেডি অনেকবার ডিসকাস করলাম, যেখানে তোমার প্রিজেন্ট স্টিমুলাসের সাথে আমরা একটা আনপ্রিজেন্ট রেসপন্স অ্যাড করে দিচ্ছি, সেটাকে আমরা অ্যাভার্সন থেরাপি বলছি। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন ডি, অ্যাভার্সন থেরাপি। নেক্সট, the following are presenting symptoms of patients with catatonic schizophrenia except. তাহলে catatonic schizophrenia presenting symptom এর মধ্যে কোনটা নিচেরটা নয়? স্টেরিওটাইপ পজিশন উইথ ওয়াক্সি ফ্লেক্সিবিলিটি, যেটা ক্যাটাজনিক সিজোফ্রেনিয়াতে দেখা যায়। ওয়াক্সি ফ্লেক্সিবিলিটি বা তোমার পশ্চারের যেটা ডিফারেন্স হয়, সেটা তোমার দেখা যায় ক্যাটাজনিক সিজোফ্রেনিয়ার মধ্যে। সাডেন অনসেট অফ অ্যাকশন হতে পারে। ডিসঅর্গানাইজ বিহেভিয়ার উইথ স্পিচ, এটা মেনলি আমাদের হেভিফ্রেনিক সিজোফ্রেনিয়ার মধ্যে দেখা যায়।
আর একটা কি রয়েছে, হ্যাভ ডেঞ্জারাস পিরিয়ডস অফ অ্যাজিটেশন অ্যান্ড এক্সপ্লোসিভ বিহেভিয়ার, যেটা তোমার ক্যাটাটনিক এক্সাইটমেন্টের মধ্যে দেখা যেতে পারে। তাহলে এখানটা অ্যান্সার কি হবে, অপশন সি, ডিসঅর্গানাইজ বিহেভিয়ার ইন স্পিচ। নেক্সট, 4A অফ সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়ার 4A, ব্লু আর্টসের 4A বলে আমরা যেটাকে জানি, তার মধ্যে কি কি থাকে, অটিজম থাকে, অ্যাম্বিভ্যালেন্স থাকে, অ্যাফেক্টিভ ডিস্টারবেন্স থাকে, আর অ্যাসোসিয়েটিভ লুজেনিং, তাই তো? তাহলে এখানে কোথায় আছে দেখো, অটিজম, অ্যাম্বিভ্যালেন্স, অ্যাফেক্টিভ ডিস্টারবেন্স, অ্যাসোসিয়েটিভ লুজনেস। তাহলে এখানটা অ্যান্সার কি হবে, অপশন ডি। The process of altering the state of consciousness induced by conditioning and skilled use of suggestion is known as। তাহলে কি বলছে এখানটায়, আমার স্টেট অফ কনসাসনেস যেটা সেটা অল্টার করা হচ্ছে এবং কি করা হচ্ছে, ইনডিউস করা হচ্ছে কন্ডিশনিং অ্যান্ড স্কিল ইউজ অফ সাজেশন। তাহলে এটা কোথায় করা হচ্ছে, অ্যাভারশন থেরাপি, কগনিটিভ থেরাপি, হিপনোসিস আর রিল্যাক্সেশন থেরাপি। তাহলে দেখো, অ্যাভারশন থেরাপি যেটা, সেটাতে তো তোমার অ্যালকোহলের ক্ষেত্রে দেওয়া হয় বা নেল বাইটিং এর ক্ষেত্রে দেওয়া হচ্ছে। কগনিটিভ থেরাপি যেটা, কগনিটিভ থেরাপি মানে হচ্ছে তোমার থিঙ্কিংকে চেঞ্জ করা এবং থিঙ্কিং এর মাধ্যমে জিনিসপত্রকে চেঞ্জ করা হচ্ছে। হিপনোসিসের ক্ষেত্রে কি করা হয়, হিপনোসিসের ক্ষেত্রে স্টেট অফ কনসাসনেসটাকে একটু অল্টার করা হয়। কেন মানে অল্টার করা হয়, মানে কি, ধরো তোমাকে একটুখানি ধরো তুমি একদম অ্যাক্টিভ বা অ্যালার্ট রয়েছো, সেখান থেকে তোমাকে একটা স্লিপিনেস বা একটুখানি একটু ঝিমিয়ে পড়া এরকম একটা কন্ডিশন, যেখানে তোমার কনসাসনেসটা ফুললি অ্যাক্টিভ নেই, সেরকম কনসাসনেসে নিয়ে যাওয়া হয় এবং তারপরে তোমাকে হচ্ছে যে কিছু কোশ্চেন অ্যান্সার করা হয়, ঠিক আছে? এবং সেখান থেকে অ্যাকচুয়ালি দেখা হয় যেটা ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপির মধ্যে পড়ে বা সাইকোঅ্যানালিটিক থেরাপির মধ্যে পড়ে, যেখানটায় তোমার প্রিভিয়াসলি কোনো রিপ্রেসড মেমোরি আছে কিনা, যেটা তোমার বিহেভিয়ারাল প্রবলেম করছে সেটাকে বের করে আনা হয়, ঠিক আছে? এটা হচ্ছে হিপনোসিস, যেটা তোমার অ্যান্সার হবে। আর রিল্যাক্সেশন থেরাপিটাকে, রিল্যাক্সেশন থেরাপি মানে তোমাকে রিল্যাক্স করা, অর্থাৎ তুমি সবসময় হয়তো কোনো কিছু একটা ভয়ের মধ্যে রয়েছো বা একটা টেনশনের মধ্যে রয়েছো, সেখানটা কি হচ্ছে, একটা রিল্যাক্সেশন থেরাপি দেওয়া হচ্ছে, তোমাকে রিল্যাক্স করা হচ্ছে, তোমার মাইন্ডটাকে রিল্যাক্স করা হচ্ছে, ঠিক আছে? Next, the condition in which the patient has an involuntary grinding of teeth during sleep is called। তাহলে ঘুমের মধ্যে দাঁত কিরমির করা, এক কথায় সেটাকে কি বলা হয়, ইনিউরেসিস। ইনিউরেসিস মানে বেড ওয়েটিং, তোমরা জানো। ব্রুক্সিজম যেটা, ব্রুক্সিজম মানে হচ্ছে দাঁত কিরমির করা, এটা তোমার অ্যান্সার হবে। সোমিলোকিউই আর ইনসোমনিয়া। ইনসোমনিয়া অলরেডি আমি বলেছি, ইনসোমনিয়া মানে যেটা তোমার কি বলে, ঘুম হচ্ছে না। আর সোমনিলোকিউইটা কি বলতো, এটা হচ্ছে তোমার ঘুমের মধ্যে কথা বলা, ঠিক আছে? তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলা যখন হয় তখন সেটাকে বলা হয় সোম নীল কিনি। তাহলে এটা কি হলো, টকিং ইন স্লিপ, ঠিক আছে? আচ্ছা, অ্যান ইরেজিস্টেবল আর্জ টু মুভ অ্যাবাউট অ্যালং উইথ ইনার রেস্টলেসনেস ইজ কল্ড। তাহলে কি মানে পেশেন্ট কি করছে, মুভমেন্ট করছে, তাই তো? আর কি করছে, অ্যালং উইথ ইনার রেস্টলেসনেস, মানে একটা রেস্টলেসনেস কাজ করছে, মুভমেন্ট করছে, মানে অ্যাজিটেশন বলতে পারো, রেস্টলেসনেস বলতে পারো। এটা কোথায় দেখা যায়, অ্যাকাথিসিয়া, একাইনেসিস, হাইপারকাইনেসিস আর ডিসকাইনেসিয়া। কোথায় দেখা যায় বলো তো, এটা মেনলি দেখা যায় অ্যান্টিসাইকোটিক ড্রাগ যে রয়েছে, অ্যান্টিসাইকোটিক ড্রাগের সাইড এফেক্ট হিসেবে যে এক্সট্রা পিরামিডাল সিমটম দেখা যায়, সেই এক্সট্রা পিরামিডাল সিমটমের মধ্যে অ্যাকাথিসিয়া রয়েছে, যে অ্যাকাথিসিয়ার মধ্যে তোমার এই ইরেজিস্টেবল আর্জ টু মুভ অ্যাবাউট অ্যালং উইথ ইনার রেস্টলেসনেস, এটা দেখা যায়। তাহলে এখানটা অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে অপশন এ, অ্যাকাথিসিয়া, ঠিক আছে? মনে রাখবে ওখানে তোমার কতগুলো টার্মিনোলজিস আছে, তোমার অ্যাকিউট ডিস্টোনিয়া রয়েছে, অ্যাকাথিসিয়া রয়েছে, টার্ডিভ ডিসকাইনেসিয়া রয়েছে, নিউরোলেপটিক মেলিগন্যান্ট সিনড্রোম রয়েছে। তো প্রত্যেকেরই কিছু ক্যারেক্টারিস্টিক্স ফিচার রয়েছে আলাদা আলাদা করে, যেখান থেকে আইডেন্টিফাই করা যায় যে এটা কোন ডিজিজ, মানে কোন তার সাইন সিমটমস, ঠিক আছে? তো ওটা তোমরা কিন্তু একটু নোট করে পড়বে। নেক্সট, পেডোফিলিয়া ইজ আ স্টেট অফ। পেডোফিলিয়া কি, পেডোফিলিয়া হচ্ছে যে তোমার চাইল্ডহুড সেক্সুয়াল অ্যাবিউজ, ঠিক আছে? তাহলে এখানটা অ্যান্সার কি হবে, অপশন এ, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ। ডিসলেক্সিয়া কি, ডিসলেক্সিয়া হচ্ছে যে ডিফিকাল্টি ইন রিডিং, ঠিক আছে? ডিফিকাল্টি ইন রিডিং যখন হয়, যখন পড়তে অসুবিধা হয়, তখন তাকে ডিসলেক্সিয়া বলে। নেক্সট কি রয়েছে, ইললেজিবল হ্যান্ডরাইটিং। ইললেজিবল হ্যান্ডরাইটিং হলে তাকে কি বলে, ডিফিকাল্টি ইন পারফর্মিং সিম্পল ক্যালকুলেশন, যখন সিম্পল ক্যালকুলেশন করতে পারে না তখন তাকে কি বলা হয়। আর ডিফিকাল্টি ইন স্পিকিং, যদি কথা বলতে না পারে, যদি স্পিকিং ডিফিকাল্টি হয় তখন তাকে কি বলা হয়। এই তিনটে কোশ্চেনের অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও তো, প্রত্যেকটাই কিন্তু বইতে রয়েছে। ইললেজিবল হ্যান্ডরাইটিং, ডিফিকাল্টি ইন পারফর্মিং সিম্পল ক্যালকুলেশন আর ডিফিকাল্টি ইন স্পিকিং, এই তিনটির অ্যান্সার কি হতে পারে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? নেক্সট,
হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ ক্রাইসিস ইন্টারভেনশন ইন সাইকিয়াট্রিক নার্সিং? তাহলে ক্রাইসিস ইন্টারভেনশনের জন্য প্রাইমারি গোলটা কি? মানে ক্রাইসিস আমরা পড়েছি যে 3 রকমের ক্রাইসিস, সোশ্যাল ক্রাইসিস, ম্যাচুরেশনাল ক্রাইসিস, আর একটা তোমার ডেভেলপমেন্টাল ক্রাইসিস, সিচুয়েশনাল ক্রাইসিস, এরকম ভাবে রয়েছে। তাহলে এখানে প্রাইমারি গোল কোনটা ক্রাইসিস ইন্টারভেনশনের জন্য? লং টার্ম সাইকোথেরাপি, মেডিকেশন ম্যানেজমেন্ট, প্রোভাইডিং ইমিডিয়েট হেল্প অ্যান্ড সাপোর্ট ডিউরিং আ ক্রাইসিস, আর ইনভলেন্টারি হসপিটালাইজেশন। তাহলে প্রাইমারি গোল যদি বলো সেটা হচ্ছে যে ইমিডিয়েট হেল্প করা এবং সাপোর্ট করা। ঠিক আছে, ক্রাইসিসের মধ্যে ক্রাইসিসের মেন যদি তুমি বলো যে ক্রাইসিসের মেন ইন্টারভেনশন কি, তাহলে আমাকে ফার্স্ট কি করতে হবে? প্রোভাইডিং ইমিডিয়েট হেল্প অ্যান্ড সাপোর্ট ডিউরিং আ ক্রাইসিস। ঠিক আছে, নেক্সট, ক্লায়েন্ট ইজ রিসিভিং লিথিয়াম কার্বনেট। তাহলে ক্লায়েন্ট লিথিয়াম কার্বনেট নিচ্ছে। While this medication is being administered, it is important that the nurse, তাহলে লিথিয়াম কার্বনেট যখন পেশেন্টকে আমরা দিচ্ছি তখন আমাকে কি মাথায় রাখতে হবে? ঠিক আছে, আমাদের কোনটা আমাকে রাখতে হবে মাথায়, মানে কোন জিনিসটা আমাকে নোটিস করে রাখতে হবে? রেস্ট্রিক্ট দ্য ক্লায়েন্টস ডেইলি সোডিয়াম ইনটেক, টেস্ট ক্লায়েন্টস ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি উইকলি, monitor a client's drug blood level regularly, withhold clients other drugs for 1 week। তাহলে লিথিয়াম যদি দেওয়া হয়, আমরা জানি লিথিয়ামের থেরাপিউটিক ইন্ডেক্স খুবই কম। তাহলে থেরাপিউটিক ইন্ডেক্স কম হওয়ার জন্য যখন আমরা পেশেন্টকে লিথিয়াম দিই তখন হচ্ছে যে তার ব্লাড লেভেলটা আমাদেরকে রেগুলারলি চেক করতে হয় যে লিথিয়াম টক্সিসিটি হয়ে যাচ্ছে কিনা। তাহলে এখানটা অ্যান্সার কি হবে? মনিটর ক্লায়েন্টস ড্রাগ লেভেল রেগুলারলি। ঠিক আছে, নেক্সট, a client receiving MAO agent is instructed by nurse about dietary restrictions for foods high in tyramine to prevent which adverse effect? তাহলে মাও এজেন্ট একজন পেশেন্টকে দেওয়া হচ্ছে এবং তাকে হচ্ছে যে টাইরামিন, হাই টাইরামিন ফুড খেতে না বলা হচ্ছে। সেটা কেন বলা হচ্ছে? তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা অলরেডি কিন্তু পড়েছিলাম আগের পার্টে। কি কি রয়েছে দেখো, জিআই আপসেট, হাইপারটেনসিভ ক্রাইসিস, নিউরোমাস্কুলার এফেক্টস, আর ইউরিনারি রিটেনশন। কি হবে অ্যান্সার বলো তো? ওখানটায় ছিল তোমার অক্সিপিটাল হেডেক, যেটা কেন হয়? হাইপারটেনসিভ ক্রাইসিসের জন্য হয়। তাহলে এখানটা অ্যান্সার অপশন বি। Next, a nurse is conducting a group therapy session where a client is monopolizing the group. The appropriate nursing action would be, তাহলে নার্স হচ্ছে যে একটা গ্রুপ থেরাপি কন্ডাক্ট করছে যেখানে একজন ক্লায়েন্ট কি করছে? গ্রুপটাকে মোনোপোলাইজ করছে, অর্থাৎ মোনোপলি বলে না, তো সেটা করছে। তাহলে সেক্ষেত্রে নার্স কি করবে? আস্ক দ্য ক্লায়েন্ট টু লিভ, ক্লায়েন্টকে বলবে তুমি বেরিয়ে যাও। রেফার দ্য ক্লায়েন্ট টু অ্যানাদার গ্রুপ, ক্লায়েন্টকে হচ্ছে যে অন্য একটা গ্রুপে পাঠিয়ে দেবে। টেল ক্লায়েন্ট টু স্টপ মোনোপোলাইজিং দ্য গ্রুপ, এবং নার্স হচ্ছে যে ক্লায়েন্টকে বলবে যে এই কাজটা না করতে। আর লাস্ট হচ্ছে যে সাজেস্ট দ্যাট দ্য ক্লায়েন্ট স্টপ টকিং অ্যান্ড ট্রাই লিসনিং টু আদার্স। তাহলে সে হচ্ছে যে বলবে যে আপনি কথা বলা বন্ধ করুন এবং অন্যদের কথাটা শুনুন। ঠিক আছে, তাহলে এখানটা কোনটা থেরাপিউটিক বলে মনে হচ্ছে? এখানে থেরাপিউটিক হচ্ছে অপশন ডি, সাজেস্ট দ্যাট দ্য ক্লায়েন্ট শুড স্টপ টকিং অ্যান্ড ট্রাই লিসেনিং টু আদার্স। তাহলে আপনি একটু দয়া করে আপনি চুপ করুন এবং অন্যদের কথাটা শুনুন বা অন্যদেরকে কথা বলতে সুযোগ দিন। ঠিক আছে, এটা তাহলে অ্যান্সার হলো। নেক্সট কি রয়েছে? সেলফ হেল্প গ্রুপ লাইক অ্যালকোহলিক অ্যানোনিমাস আর সাকসেসফুল বিকজ দে মিট ক্লায়েন্টস নিড টু। তাহলে সেলফ হেল্প গ্রুপ বলতে যেটা অ্যালকোহলিক অ্যানোনিমাস গ্রুপ রয়েছে, যেটা আমরা জানি অ্যালকোহলিক পেশেন্টদের জন্য একটা গ্রুপ, যেখানে অ্যালকোহল উইথড্রল কমপ্লিট হয়ে গেছে এবং তারপরে পেশেন্টরা হচ্ছে যে একসাথে রয়েছে, মানে একসাথে রয়েছে মানে একটা গ্রুপ রয়েছে যেখানে সমস্ত অ্যালকোহলিক পেশেন্ট যারা আগে অ্যালকোহলিক ছিলেন এবং এখন অ্যালকোহল উইথড্রল হয়ে গেছে, এখন সোবার রয়েছে, তো তারা সেই গ্রুপের মধ্যে থাকছে। সেটা ক্লায়েন্টদেরকে কি কোন নিডটা ফুলফিল করছে? গ্রো, বিলং, বি ট্রাস্টেড, বি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে গ্রো করার কিছুই নেই, কারণ অলরেডি তারা অ্যালকোহল উইথড্রল তাদের কমপ্লিট হয়ে গেছে। বিলং মানে হচ্ছে যে যেটা বলে না যে আমি যে এখানে রয়েছি সেটা সবাই আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে, বা আমি এখানে রয়েছি বলে আমি নিজে ফিল করতে পারছি যে হ্যাঁ আমার একটা ইম্পর্টেন্স রয়েছে, আমি এখানে রয়েছি। বি ট্রাস্টেড, বি ট্রাস্টেড মানে অর্থাৎ যে আমাকে সবাই ট্রাস্ট করছে। আর বি ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সবাই জানো। তাহলে এখানটায় যেটা অ্যালকোহলিক অ্যানোনিমাস গ্রুপ রয়েছে সেখানে ক্লায়েন্টদের মেন প্রায়োরিটি হচ্ছে যে বি ট্রাস্টেড, অর্থাৎ তাকে সবাই মিলে ট্রাস্ট করছে, বা সবাই যারা রয়েছে সবাই তো একই রকমই ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, তাহলে সেক্ষেত্রে কি হয়? একে অন্যের উপরে বিশ্বাস করে, ভরসা করে এবং একে অন্যের অসুবিধাতে কিন্তু তারা পাশাপাশি থাকে। ঠিক আছে, এখানে অ্যান্সার অপশন সি, বি ট্রাস্টেড। নেক্সট, which of the following is an appropriate nursing action to a patient with a delusion? তাহলে ডিলিউশনের পেশেন্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নার্সিং অ্যাকশন কি হবে?
ডিলিউশন অর্থাৎ ফিক্স ফলস বিলিফ একটা পেশেন্টের বা একটা ক্লায়েন্টের রয়েছে, তার জন্য বেস্ট নার্সিং অ্যাকশন কি হবে? আইসোলেট দ্য পেশেন্ট অ্যাজ হি অর শি মে হার্ম আদার পিপল। তাহলে ওই পেশেন্টকে আমরা কি করব? আইসোলেট করে দেবো, যাতে সে অন্যদের কোনো ক্ষতি করতে না পারে। ওকে, নেক্সট কি বলছে? ডু নট চ্যালেঞ্জ দ্য পেশেন্ট ইন প্রুভিং দ্য ডিলিউশন। তাহলে আমরা পেশেন্টকে চ্যালেঞ্জ করব না যে মানে ডিলিউশন যেটা হচ্ছে সেটা সত্যি, সেটাকে আমি চ্যালেঞ্জ করছি। যে ধরো পেশেন্ট বলছে যে আমি হচ্ছে যে রাজা, বা আমি আমি হচ্ছে যে সব থেকে শক্তিশালী ব্যক্তি এখানটায়। তাহলে আমি পেশেন্টকে চ্যালেঞ্জ করছি যে না, আপনি এরকম নন। তাহলে সেখানে এবং সেটা আমি প্রুভ করার চেষ্টা করছি। তাহলে এটা হচ্ছে যে মানে করা উচিত নয়। ডু নট চ্যালেঞ্জ দ্য পেশেন্ট ইন প্রুভিং দ্য ডিলিউশন। ঠিক আছে। আচ্ছা, প্রমিস দ্যাট অ্যান্টিসাইকোটিক ড্রাগস ইন অর্ডার টু ইমপ্রুভ দ্য থট কন্টেন্ট। আমি এটা প্রমিস করছি পেশেন্টকে যে অ্যান্টিসাইকোটিক ড্রাগটা তাকে দিলে তার থট কন্টেন্টের ইমপ্রুভমেন্ট হবে। অর্থাৎ আমি বলছি যে আপনি যেটা ভাবছেন সেটা ভুল ভাবছেন। তো আর লাস্ট কি বলছে? মেক ইট টু আ পয়েন্ট টু চ্যালেঞ্জ দ্য পেশেন্ট ইন প্রুভিং দ্য ডিলিউশন। তাহলে পেশেন্টকে আমি চ্যালেঞ্জ করছি যে আপনি প্রমাণ করে দেখান যে আপনি সব থেকে শক্তিশালী বা আপনি সব থেকে পাওয়ারফুল। ঠিক আছে। তাহলে এখানটায় সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট নার্সিং অ্যাকশন কোনটা হবে? আমি কি পেশেন্টকে বলবো যে আপনি যেটা ভাবছেন সেটা ভুল ভাবছেন? এরকম করে কি আমরা পেশেন্টকে বলতে পারি ডিলিউশনের পেশেন্টদেরকে বা হ্যালুসিনেশনের পেশেন্টদেরকে? তাহলে কি সেটা থেরাপিউটিক হয়? নিশ্চয়ই নয়। আমাদেরকে কি বলতে হয় বলতো? এখানে থেরাপিউটিক রেসপন্স অ্যাকচুয়ালি কি হয়? যদি কোনো পেশেন্ট বলে যে জানো আমি যার সাথে কথা বলি সে হচ্ছে যে আমাকে এই কাজটা করতে বলেছে, আপনি শুনতে পাচ্ছেন ও যে বলছে, এরকম যদি কখনো কোশ্চেন আসে তাহলে তোমার রেসপন্স কি হবে? সেক্ষেত্রে তোমার রেসপন্স হবে যে আমি বিশ্বাস করি যে আপনি এটা শুনতে পাচ্ছেন, কিন্তু আমি বিশ্বাস করছি যে আপনি ওকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, মানে আমি ক্লায়েন্টকে এটাও মিথ্যে কথাও বলছি না যে আমি দেখতে পাচ্ছি, আবার ক্লায়েন্টকে এটাও বলছি না যে আপনি ভুল দেখছেন। ঠিক আছে, আমি এরকম ভাবে বলবো যে ক্লায়েন্টকে আমি অ্যাকসেপ্ট করলাম অ্যাজ হি ইজ অর অ্যাজ সি ইজ, এবং তার সাথে সাথে আমি তাকে এটাও বোঝালাম যে আমি কিন্তু দেখছি না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এখানে যে সমস্ত অপশনগুলো রয়েছে তার মধ্যে বেস্ট হচ্ছে যে ডু নট চ্যালেঞ্জ দ্য পেশেন্ট ইন প্রুভিং দ্য ডিলিউশন। অর্থাৎ আমি পেশেন্টকে চ্যালেঞ্জ করব না যে আপনি প্রমাণ করে দেখান। ওকে, তাহলে এটা আমার অ্যাপ্রোপ্রিয়েট হলো। নেক্সট, a 34 years old female has 3 months history of disturbed sleep with early morning awakening, decreased appetite, lethargy, multiple body pains, feeling worthlessness. Most appropriate treatment will be। তাহলে 3 মাসের হিস্ট্রি রয়েছে, 34 ইয়ার্স ওল্ড ফিমেল রয়েছে। তাহলে আর্লি মর্নিং অ্যাওয়েকেনিং হচ্ছে, অর্থাৎ ইনসমনিয়া হচ্ছে, ডিক্রিজড অ্যাপেটাইট অর্থাৎ খাওয়া কমে গেছে, ল্যাথার্জি আছে, বডি পেইন রয়েছে, ওটলেসনেস ফিল করছে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট কি হবে পেশেন্টের জন্য? তাহলে এই সাইন সিমটমস গুলো দেখে কি মনে হচ্ছে এটা কিসের সাইন সিমটমস? দেখো, যখন হচ্ছে যে সাইকোসিস হয় তাহলে সাইকোসিসে ওটলেসনেস ফিলিং হয় না, যেখানে ফার্স্ট অপশন রয়েছে অ্যান্টিসাইকোটিক। তাহলে সাইকোসিস বা সিজোফ্রেনিয়া যদি হয় সেখানে ওটলেসনেস ফিল হয় না। নেক্সট তোমার অ্যান্টি ডিপ্রেশন রয়েছে, ডিপ্রেশনের মধ্যে কিন্তু ওটলেসনেস, হোপলেসনেস, হেল্পলেসনেস এগুলো থাকে। আরো এখানে যেমন আর্লি মর্নিং অ্যাওয়েকেনিং বলেছে, মানে ইনসমনিয়া এটাও থাকে। অ্যাপেটাইট কমে যায় তার জন্য ওয়েট লস হয়, ল্যাথার্জি এগুলো থাকে। তাহলে অ্যান্টি ডিপ্রেশন হতে পারে। অ্যাংজিওলাইটিক্স অর্থাৎ অ্যাংজাইটির কোনো সাইন সিমটমস এখানে দেওয়া নেই, আর হিপনোসিডেটিভসেরও কোনো সাইন সিমটমস এখানে নেই। তাহলে এখানটা অ্যান্সার কি হবে? অপশন বি, অ্যান্টি ডিপ্রেশন। তাই তো? নেক্সট, in case of a violent psychiatric patient who is becoming increasingly agitated, which of the following action might increase the agitation and acting out behavior? তাহলে একজন ভায়োলেন্ট পেশেন্ট যে হচ্ছে যে আস্তে আস্তে আরো অ্যাজিটেটেড হয়ে যাচ্ছে, তাহলে আর কোন অ্যাকশন যদি আমি করি যাতে সে আরো বেশি অ্যাজিটেটেড আর অ্যাক্টিং আউট বিহেভিয়ার করতে পারে? তাহলে দেখো কি কি রয়েছে: টিচিং রিল্যাক্সেশন, বিং অ্যাজার্টিভ, রেসপন্ডিং আর্লি, আর প্রোভাইডিং চয়েসেস। তাহলে দেখো যে হচ্ছে যে অলরেডি অ্যাজিটেটেড হয়ে রয়েছে বা বিরক্ত হয়ে রয়েছে, সেখানে তাকে আমি যদি আর কি করলে সে আরো বেশি অ্যাজিটেটেড বা বিরক্ত হয়ে যাবে? তাহলে দেখো টিচিং রিল্যাক্সেশন। তাহলে যে অলরেডি বিরক্ত হয়ে রয়েছে, ইরিটেট হয়ে রয়েছে, তাকে যদি আমি রিল্যাক্সেশন থেরাপি বা রিল্যাক্সেশন টেকনিক শেখাতে যাই, তাহলে সে কি যেটা শুনবে বা শিখবে, তখন তো সে আরো বেশি বিরক্ত হবে। যে মানে ধরো তোমার এমনিই মাথা গরম,
মাথা গরম হয়ে রয়েছে, তুমি রেগে রয়েছো, সেই রেগে থাকার মুহূর্তে তোমাকে এসে কেউ বলছে যে রাগটা শরীরের জন্য ভালো নয়, রাগটা ঠান্ডা থাকা উচিত, মাথা ঠান্ডা, তাহলে তোমার আরো বেশি রাগ হবে কি হবে না, তাই না? তাহলে টিচিং রিল্যাক্সেশনটা হবে না। নেক্সট কি রয়েছে, বিইং অ্যাজার্টিভ। অ্যাজার্টিভ মানে হচ্ছে যে তোমাকে যেটা সে করছে সেটাকে তুমি অ্যাকসেপ্ট করছো, ঠিক আছে। রেসপন্ডিং আর্লি মানে সে যেই যেটা করছে বা যেই জিনিসটা করছে সেটাতে তুমি রেসপন্স করছো। আর প্রোভাইডিং চয়েসেস, তাকে আরো কিছু চয়েস দিচ্ছ। তাহলে এখানে যেগুলো রয়েছে যেটার মধ্যে ইনক্রিজ অ্যাজিটেশন বা অ্যাক্টিং আউট বিহেভিয়ার, এখানে টিচিং রিল্যাক্সেশনটা তোমার রাইট অ্যান্সার হবে। During what rounds you find that a 24-year-old patient with mania is very abusive and aggressive? তাহলে ওয়ার্ড রাউন্ডের সময় তুমি দেখলে যে 24 বছরের একজন পেশেন্ট যার ম্যানিয়া রয়েছে সে অ্যাবিউজিভ আর অ্যাগ্রেসিভ। দেয়ার ইজ ইমিডিয়েট ডেঞ্জার অফ ইজ বিকামিং ফিজিক্যালি অ্যাসল্টিভ। হোয়াট ইউ শুড নট ডু। তাহলে তার একটা সম্ভাবনা রয়েছে যে ফিজিক্যালি অ্যাসল্টিভ হবে, তাহলে তুমি কোনটা করবে না। অ্যাভয়েড রিঅ্যাসিউরিং টাচিং অফ দ্য পেশেন্ট। তুমি পেশেন্টকে টাচ করছো এবং তাকে রিঅ্যাসিওর করছো, সেটাতে তুমি অ্যাভয়েড করছো, ঠিক আছে। কনফ্রন্ট হিম, অর্থাৎ তার সামনে গিয়ে দাঁড়ানো এবং তাকে বাধা দেওয়া। তারপরে কি রয়েছে, কিপ আ সেফ ডিস্টেন্স ফ্রম হিম, তার থেকে তুমি একটা সেফ ডিস্টেন্স মেনটেন করছো। ইউজ অফ ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ, তুমি একটা ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে তার সাথে কথা বলছো। তাহলে দেখো এখানে পেশেন্ট হচ্ছে যে অলরেডি অ্যাবিউজিভ এবং অ্যাগ্রেসিভ হয়ে রয়েছে, এবং সেখানটায় তুমি হচ্ছে যে মানে ফিজিক্যালি অ্যাসল্টিভ মানে যে কোনো সময় সে অ্যাটাক করতে পারে। তো সেক্ষেত্রে তোমার কি করা উচিত নয়। তাহলে সে যেখানটা অ্যাগ্রেসিভ হয়ে রয়েছে তাকে তুমি গিয়ে বাধা ওইভাবে তুমি বাধা দিতে পারবে না, ঠিক আছে। তাহলে এখানটা অ্যান্সার কি হবে, কনফ্রন্টিং। কিন্তু তাকে তুমি গিয়ে বাধা দেওয়া যেটা সেই জিনিসটা তুমি করতে পারবে না। এখানে কনফ্রন্ট করতে গেলে এরকম মনে হবে যে এসো আমার সাথে মারামারি করো বা আমার সাথে ঝগড়া করো, এরকম জিনিসটা বোঝাবে আর কি, তুমি যদি সেই অ্যাগ্রেশনের সময় তার সামনে গিয়ে দাঁড়াও, ঠিক আছে। তো এখানটা অ্যান্সার হচ্ছে কনফ্রন্টিং। নেক্সট কি রয়েছে, ফিয়ার অফ হাইট ইজ টার্মড। তাহলে ফিয়ার অফ হাইটটাকে আমরা কি বলি, ফিয়ার অফ হাইট হচ্ছে অ্যাক্রোফোবিয়া, ঠিক আছে। ফিয়ার অফ হাইট হচ্ছে অ্যাক্রোফোবিয়া। গ্যামোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ম্যারেজ। ক্লস্ট্রোফোবিয়া তো অলরেডি বলেছি, ফিয়ার অফ ক্লোজ স্পেস। আর অ্যালগোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ পেন। তাহলে এটা হলো তোমার ফিয়ার অফ পেন, এটা তো অলরেডি জানো, ফিয়ার অফ ক্লোজড স্পেস, ক্লোজড স্পেস। গ্যামোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ম্যারেজ, আর অ্যাক্রোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ হাইট, ঠিক আছে। নেক্সট কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এন অ্যান্টি ক্রেভিং ড্রাগ। তাহলে অ্যান্টি ক্রেভিং ড্রাগ কোনটা, ডাইসালফিরাম, অ্যাকম্প্রোস্টেট, ক্লোরোডায়াজিপক্সাইড আর ডায়াজিপাম। অ্যান্টি ক্রেভিং ড্রাগ হচ্ছে অ্যাকম্প্রোস্টেট, এটা মনে রাখবে, মুখস্থ রাখবে। An inflated sense of one's own importance is seen in which of these personality disorder? তাহলে পার্সোনালিটি ডিসঅর্ডারের কোশ্চেন যেখানে পার্সন নিজেকে কি মনে হচ্ছে, ইনফ্লেটেড সেন্স অফ ওয়ানস ইম্পর্টেন্স, মানে নিজেকে বিশাল বড় কিছু মনে করছে, ঠিক আছে। এটা কোথায় দেখা যায়, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, অর্থাৎ যেখানে অ্যান্টি সোশ্যাল কাজকর্ম করা যায় তাদেরকে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি বলে, তাহলে এটা হবে না। সিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, সিজয়েড পার্সোনালিটিতে কি হয়, মানে প্যারানয়েড পার্সোনালিটি যেরকম ভাবে আমরা বলি, সেই প্যারানয়েড পার্সোনালিটির মধ্যে পড়ছে সিজয়েড পার্সোনালিটি। বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার কি, বর্ডার লাইনের মধ্যে কখনো হচ্ছে যে বর্ডারে থাকছে, কখনো খুব ভালো কখনো খুব খারাপ, এরকম ভাবে তার পার্সোনালিটি। আর নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারটা কি, নার্সিসিস্টিক পার্সোনালিটি মানে হচ্ছে নিজেকে বিশাল কিছু মনে করছে এবং বাকি সবাই নিচু, এবং এখানটায় তোমার একটা সেলফিশ বিহেভিয়ার যেটা বলা হয় সেই জিনিসটা থাকে। তাহলে ইনফ্লেটেড সেন্স অফ ওয়ানস ওন ইম্পর্টেন্স, সেটা দেখা যাচ্ছে অপশন ডি, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে, ঠিক আছে। নেক্সট, a patient with antisocial personality disorder is admitted to psychiatric unit. তাহলে সাইকিয়াট্রিক ইউনিটে একটা অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের পেশেন্ট ভর্তি হয়েছে। She is told that all meals are served in dining room and patients are expected to be dressed in street clothes when they come in to eat. তাহলে সেখানে তাকে বলা হয়েছে যে সবাইকে হচ্ছে খাওয়াটা ডাইনিং রুমে সার্ভ করা হয় এবং পেশেন্টদেরকে ভালোভাবে ড্রেস আপ করে সেইখানে খাওয়ার খেতে যেতে হয়। She however demands that breakfast must be served in her room. কিন্তু তা সত্ত্বেও সে বলছে, ডিমান্ড করছে যে ব্রেকফাস্টটা তার রুমে তাকে পৌঁছে দিতে হবে। What action should the nurse take? তাহলে নার্স এখানটায় কি রকম অ্যাকশন নেবে,
তাহলে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটির একজন পেশেন্ট যে হচ্ছে ভর্তি হয়েছে, পেশেন্টকে বলাই রয়েছে যে ব্রেকফাস্ট বা লাঞ্চ ডিনার প্রত্যেকটা খাবারই তাকে খাবারের রুমে অর্থাৎ ডাইনিং রুমে গিয়ে খেতে হবে এবং ড্রেস আপ করে সেখানে যেতে হবে, কিন্তু পেশেন্ট ডিমান্ড করছে যে আমাকে ব্রেকফাস্ট আমার রুমে দিয়ে যাও। তাহলে সেখানে নার্স কি অ্যাকশন নেবে? ব্রিং দ্য ব্রেকফাস্ট ট্রে অ্যাজ রিকোয়েস্টেড, অর্থাৎ সে যেরকম ভাবে রিকোয়েস্ট করলো যে সেরকম ভাবে তাকে করে দিতে হবে। ওয়ার্ন হার দ্যাট হার বিহেভিয়ার উইল বি রিপোর্টেড, তাকে ওয়ার্নিং দেওয়া যে তোমার এই বিহেভিয়ারটা কিন্তু রিপোর্ট করা হবে। টেল হার দ্যাট ইউ উইল ডু ইট অনলি ওয়ান্স, তাকে এটা বলা হবে যে এটা কিন্তু একবারের জন্যই তোমাকে দেওয়া হলো। আর লাস্ট হচ্ছে টেল হার দ্যাট রুলস অ্যাপ্লাই টু এভরিওয়ান, তাকে এটা বলা হবে যে রুল সবার জন্য। তাহলে দেখো, পেশেন্ট অ্যাডমিশন হয়েছে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটির জন্য, অর্থাৎ আমি জানি যে সোশ্যাল যেই কাজকর্মগুলো সোশ্যাল সেটা সে করবে না, তাই তো? সোশ্যাল কাজকর্ম সে করবে না সেটাই নর্মাল, কিন্তু এখানে ফার্স্ট অপশন যদি তাকে আমি তার রুমের মধ্যে এনে দিই অ্যাজ পার রিকোয়েস্ট, তাহলে জিনিসটা কি হবে? তাহলে সে কথাটা শুনলো না, তার পার্সোনালিটির উপরে আমি কিন্তু কোনো ট্রিটমেন্ট করতে পারলাম না। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে বিহেভিয়ার রিপোর্ট করে আমি কি করব? কাকে রিপোর্ট করব? রিপোর্ট করলে কি হবে? আমি কি পেশেন্টকে শাস্তি দিতে পারবো? তাহলে ওইভাবে হবে না, তাহলে এটাও আমার অ্যাপ্রোপ্রিয়েট নয়। নেক্সট কি বলছি? টেল হার দ্যাট ইউ উইল ডু ইট অনলি ওয়ান্স, তাহলে একবার তুমি যদি কোনো কিছু করেছো তাহলে সেটা তোমাকে বারবার করতে হতে পারে, তাই তো? তাহলে তুমি কি করবে? তুমি এটাও করতে পারো না। লাস্ট হচ্ছে যে টেল হার দ্যাট রুলস অ্যাপ্লাই টু এভরিওয়ান, তাকে এটা বুঝিয়ে দেওয়া যে রুলসটা সবার জন্য সমান, তাই তোমাকে ওখানে গিয়ে ব্রেকফাস্টটা নিতে হবে। তাহলে এখানটা অ্যান্সার হবে অপশন ডি, টেল হার দ্যাট রুলস অ্যাপ্লাই টু এভরিওয়ান। ঠিক আছে, নেক্সট, ডিমেনশিয়া অ্যান্ড ডেলিরিয়াম ডিফার ফ্রম ইচ আদার বাই, তাহলে ডিমেনশিয়া এবং ডেলিরিয়ামের মধ্যে ডিফারেন্সটা কি? চেঞ্জ ইন মুড, চেঞ্জ ইন কনসাসনেস, ট্যানজেনশিয়াল থিঙ্কিং, চেঞ্জ ইন স্লিপ প্যাটার্ন। তাহলে দেখো, ডিমেনশিয়া এবং ডেলিরিয়ামের মধ্যে একটা মেন ডিফারেন্স, সেটা হচ্ছে যে কনসাসনেসের। কনসাসনেসটা একটা জায়গাতে লস হয় আর একটা জায়গাতে লস হয় না। তাহলে বলো, ডিমেনশিয়া এবং ডেলিরিয়ামের মধ্যে কোথায় কনসাসনেসটা লস হয়? ডিমেনশিয়া যেটা রয়েছে সেটা হচ্ছে যে, যেমন আমরা পড়ি যে অ্যালঝেইমার লাইক ডিমেনশিয়া, অর্থাৎ যেখানে পেশেন্ট ভুলে যাচ্ছে, আস্তে আস্তে ডিসওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, সেখানটায় কিন্তু পেশেন্ট কনসাস থাকছে কিন্তু সে আস্তে আস্তে ভুলে যাচ্ছে, লস অফ মেমোরি হচ্ছে। এখানটায় কিন্তু কনসাসনেসটা লস হয় না, কিন্তু ডিলিরিয়ামে হচ্ছে যে কনসাসনেসটা লস হয়। তাহলে ডিমেনশিয়া আর ডিলিরিয়ামের মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে চেঞ্জ ইন কনসাসনেস। ঠিক আছে, আচ্ছা, when teaching the caregivers of a patient who has dementia of the Alzheimer type, a nurse should stress the importance of, তাহলে একটা ডিমেনশিয়া অফ অ্যালঝেইমার টাইপের পেশেন্টের কেয়ার গিভার তাকে কোনটার উপরে ইম্পর্টেন্স দিতে হবে? কেয়ার গিভারকে কোনটা বোঝাতে হবে? ইনক্রিজ স্টিমুলি, প্রেডিক্টেবল এনভায়রনমেন্ট, রেস্ট্রিক্টেড অ্যাক্টিভিটিস, ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন মেকিং। তাহলে দেখো, যে এখানে বলা হয়েছে অ্যালঝেইমার টাইপ, অর্থাৎ অ্যালঝেইমার ডিজিজ যদি আমি ধরে নিই যেখানে পেশেন্ট ভুলে যায়, তাই তো? আমরা সেটাই জানি, অ্যালঝেইমার মানে পেশেন্ট ভুলে যাচ্ছে। তাহলে দেখো, ইনক্রিজ স্টিমুলি, তাহলে স্টিমুলি যদি আমি ইনক্রিজ করি তাহলে কি লাভ হবে আমার? পেশেন্ট যেটা একটু একটু অ্যাক্টিভিটি করতে পারে সে হয়তো সেটাও করতে পারবে না বা বুঝতে পারবে না, ঠিক আছে, কনফিউজড হয়ে যাবে। তাহলে ইনক্রিজ স্টিমুলিটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। আর প্রেডিক্টেবল এনভায়রনমেন্ট মানে অ্যালঝেইমার ডিজিজের ক্ষেত্রে নার্সিং রেসপন্সিবিলিটিজের মধ্যে বলা হয় যে পেশেন্টকে একটা রুটিন অ্যাক্টিভিটিজের মধ্যে রাখতে, অর্থাৎ প্রতিদিন তাকে 7টার সময় ঘুম থেকে জাগানো হয় মানে সে 7টার সময়ই প্রতিদিন ঘুম থেকে উঠবে। ঠিক আছে, প্রতিদিন হচ্ছে যে সে ব্রেকফাস্টটা যেই টাইমে যেই জায়গায় বসে খায় সেই জায়গাতে সেইখানে বসেই তাকে ব্রেকফাস্টটা দিতে হবে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা রুটিন করে দিই অ্যালঝেইমার পেশেন্টের ক্ষেত্রে। তার বেডরুম, তার ডাইনিং রুম, সমস্ত জায়গা যে ওরিয়েন্টেশন রয়েছে সেগুলো সেম থাকবে, তাতে কি হয়, পেশেন্টের ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে না, সেই ভুলে যাওয়ার সম্ভাবনাটা একটু কম হয়, যাতে সে হোমলি এনভায়রনমেন্টটা ফিল করতে পারে এবং সেটা যাতে সে ভুলে না যায়, সেই কারণে একটা মানে সেম এনভায়রনমেন্ট বা প্রেডিক্টেবল এনভায়রনমেন্ট আমরা অ্যালঝেইমার ডিজিজের পেশেন্টদেরকে দিয়ে থাকি। ঠিক আছে, তাহলে এখানটায় আমার অ্যান্সার কি হবে? প্রেডিক্টেবল এনভায়রনমেন্ট। রেস্ট্রিক্টেড অ্যাক্টিভিটিস কেন হবে না? রেস্ট্রিক্টেড অ্যাক্টিভিটিস এর অ্যাকচুয়ালি প্রয়োজন নেই, কারণ এখানে এখানে তো পেশেন্ট এক্সেসিভ কিছু করছে না, বা পেশেন্ট তো অ্যাগ্রেসিভ নয় যেখানে সে ভাঙচুর করে দেবে বা কিছু একটা করে ফেলছে, তাহলে এখানটা রেস্ট্রিক্টেড অ্যাক্টিভিটিস এর কিছুই নেই। আর ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন মেকিং বলতে পেশেন্টকে ডিসিশন মেক করতে দেওয়া, পেশেন্টকে ডিসিশন মেক করতে না দেওয়ার মতো তো কিছুই নেই, তাই না? তো পেশেন্টকে মানে ওই ধরনের পেশেন্টকে আমি যদি, মানে যে অলরেডি জিনিসপত্র ভুলে যাচ্ছে তাকে যদি ডিসিশন মেকিং আমি কিছু করতে দিই কোনো একটা পার্টিকুলার জায়গাতে, তখন সে আরো বেশি জিনিসটা কনফিউজড হয়ে যাবে। ঠিক আছে, সেই কারণেই তাকে ডিসিশন মেকিং এর দিকে দেওয়া হয় না। ঠিক আছে, মানে তাকে আমরা সবসময় চেষ্টা করবো যে লো স্টিমুলাস, ঠিক আছে, লো স্টিমুলাস, একদমই সেম এনভায়রনমেন্ট
এবং যেমন হচ্ছে যে আমরা নতুন কিছু যখন কাউকে শেখানোর জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করি, তখন কি হয়, আস্তে আস্তে শেখাই। তেমনি এই অ্যালঝেইমার ডিজিজের ক্ষেত্রে পেশেন্টদেরকে আস্তে আস্তে সবকিছু করাতে হয় বা আস্তে আস্তে শেখাতে হয়, বা সে ধরে নিতে হবে যে সে আজকে আমি তাকে যেটা শিখেছি তার পরের দিন সেটা মনে নেই। তাহলে একইভাবে যদি আমি তাকে প্রত্যেকদিন দেখাতে পারি বা শেখাতে পারি, তাহলে তার কাছে জিনিসটা অনেকটা সহজ হবে। ঠিক আছে, সেই কারণেই কি করা হয় যে একটা প্রেডিক্টেবল এনভায়রনমেন্ট মেনটেন করে রাখা হয়। বেশ, নেক্সট, শর্ট টার্ম গোল ফর পেশেন্ট উইথ অ্যালঝেইমার ডিজিজ ইজ, তাহলে অ্যালঝেইমার ডিজিজের পেশেন্টদের জন্য শর্ট টার্ম গোল কোনটা হবে? রিগেন সেন্সরি পারসেপশন অ্যান্ড কগনিটিভ ফাংশন। তাহলে রিগেন করা, অ্যাকচুয়ালি অ্যালঝেইমার ডিজিজের ক্ষেত্রে তোমরা পড়বে যে রিগেন হয় না, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, অর্থাৎ তোমার ব্রেনের নিউরনের কিছু চেঞ্জেস হয়ে যাচ্ছে, এখানে ডিজেনারেটিভ ডিজিজ হচ্ছে, অর্থাৎ ডিজেনারেশন হয়ে যাচ্ছে, তোমার ব্রেনের কিছু কিছু নিউরনস নেই, কোনো কোনো সেল ড্যামেজ হয়ে গেছে, তাহলে সেগুলো তো আবার তৈরি হবে না। তাহলে কোনো কিছু যদি তোমার অলরেডি লস হয়ে যায়, সেটা আবার রিগেনের কোনো সম্ভাবনা নেই, তাহলে রিগেনিংটা হবে না। বেশ, ইনক্রিজড সেলফ এস্টিম অ্যান্ড ইমপ্রুভড সেলফ কনসেপ্ট, এটাও অ্যালঝেইমারের ক্ষেত্রে পসিবল নয়। ঠিক আছে, ইমপ্রুভড প্রবলেম সলভিং ইন অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, এটাও পসিবল নয়, একটু আগেই বললাম। তাহলে ইমপ্রুভ ফাংশনিং ইন দ্য লিস্ট রেস্ট্রিকটিভ এনভায়রনমেন্ট, এটাই আমাদের ফোকাস থাকবে, যে যাতে আমরা পেশেন্টকে কোনো একটা রেস্ট্রিকটিভ এনভায়রনমেন্টের মধ্যে রাখবো, মানে কোনো রকমের লেস রেস্ট্রিকটিভ মানে কি, মানে যেটা তোমার প্রেডিক্টেবল এনভায়রনমেন্টের কথা বললাম সেরকম, মানে একই রকম এনভায়রনমেন্টের মধ্যে পেশেন্ট রয়েছে, সেরকম এনভায়রনমেন্টের মধ্যে পেশেন্টকে রাখবো, এবং পেশেন্টকে সেখানেই তাকে মানে তার ফাংশনিং গুলো যাতে সে করতে পারে সেটা করার চেষ্টা করব। তাহলে এখানটা অ্যান্সার কি হবে? অপশন ডি, ইমপ্রুভ ফাংশনিং ইন দ্য লিস্ট রেস্ট্রিকটিভ মুভমেন্ট এনভায়রনমেন্ট। তো আমাদের লাস্ট কোশ্চেন, which of the following types of crisis is seen in developmental period of adolescence, তাহলে অ্যাডোলসেন্টের ডেভেলপমেন্টাল পিরিয়ডে কি ধরনের ক্রাইসিস দেখা যায়? তাহলে ক্রাইসিসের অলরেডি একটা কোশ্চেন কিন্তু আমি ডিসকাস করেছি। এখানে দেখো, ম্যাচুরেশনাল ক্রাইসিস, সিচুয়েশনাল ক্রাইসিস, সোশ্যাল ক্রাইসিস আর এক্সটার্নাল ক্রাইসিস, কি হবে বলো তো? দেখো, আমরা পড়লাম যে ম্যারেজ ম্যারেজ হচ্ছে যে আমাদের ডেভেলপমেন্টাল ক্রাইসিস, অর্থাৎ বা ম্যাচুরেশনাল ক্রাইসিস, ডেভেলপমেন্ট বা ম্যাচুরেশন, অর্থাৎ তোমার যখন ম্যাচুরেশন আসছে বা তোমার বডি ডেভেলপমেন্ট হচ্ছে এবং তোমার লাইফে ম্যাচুরেশন আসছে, তোমার প্রমোশন হলো, তুমি একটা কোনো নতুন জব পেলে, এগুলো হচ্ছে তোমার ম্যাচুরেশনাল ক্রাইসিস। ঠিক আছে, সেরকম ভাবেই ডেভেলপমেন্টাল পিরিয়ড অফ অ্যাডোলেসেন্স, এটাও তোমার হচ্ছে ম্যাচুরেশনাল ক্রাইসিস। কিন্তু সিচুয়েশনাল ক্রাইসিস কোনগুলো? সিচুয়েশনে পড়ে তোমাকে যেটা করতে হচ্ছে, যেমন হচ্ছে যে ডিভোর্স বললাম, বা ধরো তুমি হচ্ছে যে তোমার কোথাও একটা তোমার হোম হোম চেঞ্জ হলো, ধরো তুমি রেন্টের বাড়িতে থাকতে একটা বাড়ি থেকে অন্য একটা বাড়িতে চেঞ্জ হলো, তাহলে সেই যে চেঞ্জিং এর জন্য যে ক্রাইসিসটা, সেটাও তোমার হয়ে যাবে সিচুয়েশনাল ক্রাইসিস। ঠিক আছে, সোশ্যাল ক্রাইসিস কোনগুলো? সোশ্যাল ক্রাইসিস হচ্ছে যে সোশ্যালে যে সমস্ত প্রবলেম গুলো হচ্ছে আমার বাইরে, বাড়ির বাইরে যে প্রবলেম গুলো হচ্ছে, যেটা আমার পার্সোনাল লাইফে এফেক্ট করছে, সেটা হচ্ছে যে সোশ্যাল ক্রাইসিস। আর এক্সটার্নাল বলে কোনো ক্রাইসিস হয় না, অ্যাকচুয়ালি ক্রাইসিসের তিনটেই টাইপ হয়, সোশ্যাল, সিচুয়েশনাল আর ম্যাচুরেশনাল। ঠিক আছে, তাহলে এখানটায় ডেভেলপমেন্টাল পিরিয়ড অফ অ্যাডোলেসেন্স হচ্ছে যে আমার ম্যাচুরেশনাল ক্রাইসিস। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আর এই যে কোশ্চেনগুলো আজকে আলোচনা করলাম, এখান থেকে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।